প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি দুবাইতে, এবং দুবাইতে এসে আমি আলোচিত ব্যবসায়ী সাকিব আহমেদের মুখোমুখি হয়েছি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই সাকিব আহমেদ কে সেটা জেনে গিয়েছেন, কারণ ডিবি পুলিশের প্রাক্তন প্রধান হারুন, তার সাথে এই সাকিব আহমেদের ছিল বেশ সখ্যতা। এবং অতি সম্প্রতি নাগরিক টিভির মাধ্যমে নিশ্চয়ই আপনারা এই সাকিব আহমেদের সাথে এই হারুনের বেশ কিছু কথোপকথনের অডিও আপনারা শুনেছেন, এবং এগুলো শোনার পরে আপনাদের মনেও কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি এবং প্রশ্ন এসেছে। অনেকেই প্রশ্ন করেছেন যে এই সাকিব আহমেদের সাথে হারুনের সম্পর্ক কিভাবে হলো, এবং অ্যাকচুয়ালি এই হারুনের কতটুকু পারপাস এই সাকিব সার্ভ করেছে, বা হারুনের দোষের সাথে এই সাকিব আহমেদ তিনি নিজেও কতটুকু দোষী। এ ধরনের নানা প্রশ্ন আপনাদের মনে উকি দিয়েছে, এবং সেজন্য আমাকে এই দুবাইতে দেখতে পেয়ে এই সাকিব আহমেদ তিনি বলেছেন যে আমি যেন তার একটি সাক্ষাৎকার গ্রহণ করি, এবং যার মাধ্যমে তিনি দর্শকদের মনে তাকে ঘিরে যেসব প্রশ্নের উদয় হয়েছে সেগুলোর তিনি একটু জবাব দিতে চান। তো প্রথমেই সাকিব আহমেদ, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে নাগরিক টিভিতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তো প্রথমেই যে প্রশ্নটা করতে চাই, যেটা আমার অনেক দর্শকের মনেই যে প্রশ্ন, যে অনেকেই জানে যে হারুনের সাথে একসময় আপনার বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যেটাকে আমরা বলতে পারি একটা এল্ডারলি ব্রাদার বা একটা ইয়াঙ্গার ব্রাদারের মধ্যে যে সম্পর্ক, সেই ধরনের একটা সম্পর্ক ছিল। আপনাকে সে ছোট ভাইয়ের মতোই দেখতো। তো সেই ছোট ভাই বা সেই বন্ধু হিসেবে যাকে সে ট্রিট করতো, হঠাৎ করে তার সাথে এই সম্পর্কটা শত্রুতে কিভাবে রূপান্তরিত হলো, এটা যদি একটু সংক্ষেপে আপনি বলেন। শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে আমাদের এখানে আসার জন্য দুবাইতে, এবং নাগরিক টিভিকেও আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই। নাগরিক টিভির সকল দর্শককেও আমি ধন্যবাদ দিতে চাই। আমি আসলে আপনার কন্টেন্টটা সবসময় দেখি, বা আগেও দেখেছি। আপনার ভিডিওগুলোও দেখি। ভিডিওতে আপনি অনেক সময় অনেক কিছু তুলে ধরেছেন দেশের দুঃসময়ে, যখন আজ আপনার বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আপনি কথা বলেছেন, তার প্রশংসা অবশ্যই করতে হয়। শুরুতেই আমি বলতে চাই, সাবেক ডিবি প্রধান হারুন সাহেবের যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন, বিষয়টা আসলে সম্পূর্ণই, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু তার সাথে আমার যে শত্রুতার শুরুটা, তার সাথে আসলে আমার কোনো শত্রুতা নেই। তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ আছে বলে আমি মনে করি না। আচ্ছা, তার সাথে আমার যে, আমি একটু সংক্ষেপে বলতে চাই যেহেতু আমাদের সময় কম। তার সাথে আমার যে প্রথম সম্পর্কের একটা যে শুরুটা কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দিয়ে। সেটা হয়তো আপনি আগের একটা ভিডিওতে যে প্রকাশ আমি নাগরিক করেছেন। টিভিতে বলেছি যে ভিপি নূরকে কেন্দ্র জি, করে একটা এক্স্যাক্টলি, ঘটনা সেটা আপনি ঘটেছিল। আমার থেকে শুনে বলেছেন। জি। ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছিল ওই সময়, ওটা পেপার পত্রিকাতেও এসেছিল। তো বিষয়টা হলো, এটা একটা অ্যাক্সিডেন্টলি কাকতালীয় ভাবে তার সাথে আমার একটা পরিচয় হয়। তার সাথে আমার কোনো আত্মীয়তা বা এরকম কিছুই না। অনেকের ভুল ধারণা আছে। আমি আপনার কমেন্টসেও দেখেছি, অনেকে বলে যে আমি তার আত্মীয় বা এরকম, আসলে কিছু না। এটা ভুলটা ভাঙানোর জন্য বললাম। দ্বিতীয়ত হলো, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সম্প্রতি সময়, আজ থেকে প্রায় 9 মাস আগে, ওনার সাথে আমার যে আহ, দ্বন্দ্বটা, মানে উনি যে আমাকে একটা ভুল বুঝা দিয়ে শুরু করলো, মানে ওনার প্রতি যে আমার আক্রমণ, মানে আমার প্রতি যে ওনার যে একটা আক্রমণ আক্রমণ, সেটা। সেটার যে শুরুটা আসলে হয়েছে, ওনার সাথে আমার সম্পর্কটা ভালোই ছিল। সেটা হঠাৎ করে একদিন উনি আমাকে ফোন দেয় একটা বিষয় নিয়ে। বিষয়টা হলো ওনার ভাইয়ের হলুদকে ঘিরে, ওনার ভাইয়ের বিয়েকে ঘিরে। তো ফোন দিয়ে ওনার সাথে তখন আমার খুব ভালো সম্পর্ক। আমি এর পরের দিন দুবাই আসবো, যেহেতু আমার দুবাইতে গাড়ির বিজনেস, পার্টসের বিজনেস, আপনি নিজেও দেখেছেন। তো সেখান থেকে উনি যখন আমাকে ফোন দিল, আমার পরের দিন দুবাইয়ের ফ্লাইট। তো আমি বললাম যে ভাই, আমি তো চলে যাচ্ছি কালকে দুবাই, তো আপনার জন্য কিছু আনতে হবে কিনা। উনি আমাকে ডিরেক্ট বললেন, এই, আনতে হবে মানে? আমি বললাম, ভাই কি হয়েছে? বলছে, এই, তুমি কালকে বিয়েতে কাকে ফোন দিছো? বলছি, ভাই আমি তো কাউকে ফোন দিইনি। বলছে, হ্যাঁ তুমি একজনকে, মানে বিষয়টা হয়েছে কি, উনি একজনকে দাওয়াত দিয়েছিল ওনার বিয়ের অনুষ্ঠানে। হলুদে দাওয়াত দিছিল, বিয়েতে দাওয়াত দেয়নি। আমি নামটা বলতে চাচ্ছি না, উনিও অনেক আলোচিত, নামটা বলতে চাচ্ছি না। হলুদে উনি দাওয়াত দিছিল, বিয়েতে দেয়নি। উনি যে বিয়েতে দাওয়াত দেয়নি সেটা আমি জানি না। যাকে হলুদে দাওয়াত দিছে সাধারণত সে বিয়েতে আসবে। তো আমি সেই হিসাবে তাকে জিজ্ঞেস করি, ভাই কি ব্যাপার, আপনাকে হলুদে দেখলাম বিয়েতে দেখলাম, দ্যাটস ইট। তো উনাকে এই জিনিসটা নিয়ে যে বলছে, সে হয়তো ভুল বুঝেছে, বা এমন ভাবে ঠেস মেরে বলেছে যে ভাই সাকিব তো, আপনি আমার বিয়েতে দাওয়াত দিলেন না, সাকিব তো ঠিকই আমাকে জিজ্ঞেস করছে, আমি তো লজ্জা পেয়েছি। হতে পারে, এটা আমার একটা মনের একটা ইয়ে। এখান থেকেই শুরু। এরপরে উনি আমাকে আস্তে আস্তে, ওনার সাথে আমার কন্টাক্ট অফ হয়ে গেল। প্রায় মাসখানিক কোনো যোগাযোগ নেই ওনার সাথে আমার। পরবর্তীতে হঠাৎ করে একদিন, তখন 8:30টার মতো বাজে আনুমানিক রাত, আমি অফিসে বসে আছি, আমার বনানী অফিসে। তখন হঠাৎ করে দেখি কি, উনি ডিবির 3 জন লোক আসলো। লোক এসে বললো আপনাকে যেতে হবে।
এইটা কিন্তু এই যে আমাকে যে উনি মিথ্যা একটা কেলেঙ্কারি দিল, এর আগের ঘটনা বলছে। আপনাকে যেতে হবে ডিবি অফিসে। আমি বললাম কেন? পরে বললো যে আপনার সাথে স্যার একটু কথা বলবেন। আমি বলছি, স্যার তো আমাকে ফোন দিলেই পারতো, স্যার এমন তো না স্যার আমাকে চেনে না বা তার কাছে আমার নাম্বার নেই। উনি বললো না আপনাকে যেতে হবে ডিবি অফিসে। চলেন, বললো যে না আপনি, আমি বলছি আমি আমার গাড়ি নিয়ে যাব। ঠিক আছে চলেন, আমরা যাবো আপনার সাথে। ঠিক আছে উঠেন। তিনজন উঠলো, ডিবির অফিসার, পিছনে একটা সাদা মাইক্রো আমার সাথে গেল। তো যাওয়ার পরে উনি আমাকে ওই সময় বললো যে ওই সময় অফিসাররা ছিল অনেক ডিবির রুমে। তো পরে উনি ওদিন তো রাত 8:30, উনি আমাকে সারা রাত রাখলো ডিবি অফিসে। পরের দিন সকালে উনি আমাকে ডেকে জিজ্ঞেস করলো যে একজন সাবেক এমপি, ওনার কাছ থেকে উনারই ভাতিজা হয়তো আমার কথা বলে টাকা নিছে বা নেয়নি, সেটা আমি জানি না, পরে এটা প্রমাণ হয়েছে। তার নামটা কি বলা যাবে? তার নামটা আমি বলতে চাই। এমপির নাম? জি, মানে যার ভাতিজাকে কেন্দ্র করে এটা, বা এমপির নাম বা ওই হলো, ভাতিজার নামটি যদি বলেন। ভাতিজার নাম হলো রিয়াদ। আচ্ছা। তো তার সাথে তার একটা কোনো একটা বিষয় নিয়ে লেনদেন হয়েছে। তো হারুন সাহেবের সাথে এটা নিয়ে কথা হয়েছে। কথা হয় সেখানে সে নিজে স্বীকার করছে যে না সাকিব টাকা নেয়নি, সাকিব জানেও না এই বিষয়ে কিছু। কিন্তু দেখলাম তার মানে আমার প্রতি যে ক্রোশ রাগ, সেটা খুবই হিংস্রভাবে প্রকাশ পাচ্ছিল। তো সেদিন আমি বুঝলাম নিশ্চয়ই এখানে তার কেউ কান ভারী করছে। তো পরবর্তীতে তার সাথে সে আমাকে এটা নিয়ে খুব প্রেশারাইজড করলো। তো কোনোভাবে উনি প্রমাণ করতে পারলো না যে টাকাটা আমি নিচ্ছি, কারণ সে সাথে তার যে ভাতিজা, সে সাথে টাকাটা এনে দিল, সে সাথে সাথে টাকাটা এনে দিল সেই সময়। এখন সে বলছে যে আমি নেইনি, হয়তো নেয়নি। এখন হারুন সাহেবের চাপে পড়ে হয়তো সে স্বীকার করতে পারবে, কারণ তার মানে আক্রমণ মনাত্মক অনেকটা ভাব ছিল। সত্যি মনে হচ্ছিল যে আমাদেরকে ডাকাত ধরছে, এরকম ডিবি ধরছে এরকম মনে হয়। তো পরবর্তীতে যাই হোক সে সাথে সাথে টাকাটা এনে দিল। পরবর্তীতে সে আমাকে ছেড়ে দেয়, যেহেতু টাকা দিয়ে দিছে ওই ছেলেটা। এখানেই ঘটনা শেষ। এর হঠাৎ করে 20-25 দিন পরে আমাকে হঠাৎ করে ফোন দিল একজন এডিসি মতিঝিল ডিভিশনের। উনি ফোন দিয়ে বললো আপনাকে একটু ডিবি অফিসে আসতে হবে, স্যার ডাকছে আপনাকে। বলছি ভাই আবার কি করছি? আমাকে ফোন দিয়ে বলছে তুমি কোথায়? আমি গুলশানে। বলতেছে গুলশানে? তো তুমি তখন বাজে রাত 9:30, আমি বাসায় যাচ্ছিলাম। পরে বলতেছে যে তুমি একটু ডিবি অফিসে আসো। পরে আমি ডিবি অফিসে গেলাম। ভাই যাওয়ার পরে আমি ওনার চেঞ্জ দেখলাম। উনি যাওয়ার সাথে সাথে আমার ফোনগুলো নিয়ে আমাকে যে, এই হারুন নিজে আপনার না ফোনগুলো? হারুন না, এডিসি। এটি- হারুন তো আমার সাথে তখনও দেখা করেনি। আচ্ছা। এডিসি আমার ফোনগুলো নিয়ে নিল, নিয়ে বললো যে ফোন রাখো। তখন একটু আমি বুঝলাম যে বিহেভিয়ার চেঞ্জ, কারণ সেই এডিসি আমার পরিচিত ছিল। যেহেতু আমার পুলিশে অনেকের সাথে, আমি যেহেতু ব্যবসা করি, ব্যবসা করতে গেলে পুলিশের সাথে অনেকের সাথে আমার সখ্যতা আছে, সেই হিসাবে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এবং হারুন সাহেবের সাথে পরিচয় হওয়ার আগে থেকেই তার সাথে আমার সম্পর্ক ছিল। তো সে আমার ফোনটা নিয়ে নিল। তখন আমি বুঝলাম যে আসলে তারও কিছু করার নেই, তার চাকরির কারণে চাকরির পিঠ বাঁচাতে করতে হয়েছে। তো যাই হোক পরবর্তীতে বললো যে হারুন স্যার খেলতেছে, খেলা শেষে তোমাকে ডাকবে। খেলা তো বলতে যে ব্যাডমিন্টন খেলা? ব্যাডমিন্টন খেলে, রাইট। জি। তো পরবর্তীতে উনি আমাকে বলতেছিল যে একটা মেয়ের ছবি দেখাইলো, মেয়েটাকে আপনারা সবাই চিনেন, নীলা। ওই ছবি দেখায় বলতেছে এই মহিলাকে চিনো? বলছি না ভাই দেখিনি। এখন ওনার সাথে, ওই মহিলার সাথে আমার একদিন কাকতালীয় ভাবে একটা ইয়েতে, আপনার হোটেলের নিচে দেখা হয়েছে, নিচে রাস্তায়, আমি গাড়িতে ছিলাম, অডিওটা ব্যাপক ভাইরাল হয়েছিল। মহিলার সাথে আমার যে কথা বললাম, সেখানে সে বলেছিল যে তোমাকে আমি একদিনই দেখছি রাস্তায় গাড়ি দিয়ে তুমি যাচ্ছিলে। তো এখন আমার নন ফেস হিসাবে সে আমাকে চিনতেই পারে, সেই হিসাবে আমি তাকে চিনি না। না আমি চিনি না মহিলাটাকে। পরবর্তীতে আমাকে বলতেছে এই মহিলা তো বলছে তোমার নামে যে তুমি নাকি ওই এই মহিলার থেকে মেয়ে নাও। মেয়ে নিয়ে আমি কি করি? সাপ্লাই দাও বিভিন্ন জায়গায়। তা আমি বললাম সাপ্লাই দিই মানে? আমি কেন সাপ্লাই দিব? আপনি ওই মহিলার ফোনটা চেক করে দেখেন মহিলার ফোনে আমার নাম্বার আছে কিনা, বা আমার ফোনটা তো এখন আপনার কাছে, আপনি চেক করে দেখেন আমার নাম্বারটা, তার নাম্বারটা আমার ফোনে আছে কিনা। তো বলে এগুলা হারুন স্যার বুঝবে। তো আমাকে একটা ভিডিও দেখালো, ভিডিওতে মহিলা জবানবন্দি দিল। আপনি ভিডিওটা তো জি ছেড়েছেন জি জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সেখানে তো মহিলা বলছে যে এই সেম ভিডিওটাই, যে আমার থেকে চৈতি এবং সাকিব মেয়ে নিত, এই সেই। আমি খুব অবাক হই তখন। পরে আমি বলি যে ঠিক আছে অসুবিধা নেই, মহিলাকে আনেন আমার সামনে। তো বললো না এটা হারুন স্যারই বুঝবে। পরবর্তী এর 5 মিনিটের মধ্যে হারুন সাহেবের রুমে আমাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যে ওই মহিলা তখন ছিল না, আমাকে এর মধ্যে এডিসি বলে তুমি যাই কিন্তু পা ধরে মাফ চেয়েও স্যার। আমি বলছি কি, কেন মাফ চেয়েও, আমি করছি কি, আমার অপরাধটা কি হয়েছে? বলছে আমি বলছি যদি আপনারা বলছেন আমি মেয়ে সাপ্লাই দিছি, ওই মহিলার থেকে মেয়ে নিচ্ছি, মেয়ে নেওয়া কি অপরাধ নাকি কোনো মহিলার থেকে? মাফ চাবো কি কারণে, আমি কি অন্যায় করছি? বলছে না তুমি ওই মহিলার কি জানি হারুন সাহেবের নাম বেচো বিভিন্ন জায়গায় মহিলাকে দিয়ে। আমি বলছি ভাই শুনেন, হারুন সাহেবের যে আমার সাথে যে পরিচয়টা বা সম্পর্কটা, এটা ওপেন সিক্রেট, সবাই জানে।
তো লুকানোর কিছু নেই। ঢাকা শহরের সবাই জানে, গুলশান বনানী সবাই জানে তার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। তো এখন কি আপনি মনে করেন না যে ওটা একটা ভুল সিদ্ধান্ত ছিল তার মতো একটা অবশ্যই লোকের সাথে? অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল। আমি এখন রিগ্রেট করি যে তার মতো একজন জঘন্য মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। আপনি একটা জিনিস দেখেন, তার আশপাশে যতগুলা মানুষ ছিল, আপনার সাথে অনেকের সাথে তার পরিচয় আছে, তার আশপাশের মানুষদের সাথে। তারা কয়জন তার পক্ষে এখন বলতেছে? কয়জন বলছে? ইভেন তো আপনি আমাকে একটা বিষয় বললেন, আপনার সাথে অনেকে কথোপকথনে বলছে যে ভাই আমাদেরকে সে অনেক ক্ষতিগ্রস্ত করছে, তার আশপাশের লোক, খুব ঘনিষ্ঠ লোক। এটাই বাস্তবতা। কিন্তু আপনার সাথে তার ঘনিষ্ঠতা অতি অল্প সময়ের মাঝে যতটুকু হয়ে গিয়েছিল, এই জন্য অনেকেরই মনে এক ধরনের প্রশ্ন ছিল যে হারুনের অনেক অবৈধ সম্পদ এগুলো সম্পর্কে আপনি জানেন, বা হারুনের অনেক কেলেঙ্কারি যেগুলো আপনি জানেন, অনেক অপরাধ আপনি জানেন। তো এত কিছুই যেহেতু আপনি জেনে থাকেন, তাহলে আপনার মতো একজন ব্যক্তিকে নারী কেলেঙ্কারি দিয়ে সে ফাঁসালো কেন? এই প্রশ্নটা তো অনেকের মনে এই আসে। প্রশ্নটা অবশ্যই, এই প্রশ্নটা আমি উত্তর দিতে চাই যে ওনার সাথে আমার যে সম্পর্ক ছিল, ওনার যে এত সম্পত্তি ছিল এইটা আমি আসলেও জানতাম না। আমি যখন পেপার পত্রিকায় দেখলাম, কালবেলায় দেখলাম, তারপরে বৈশাখীতে দেখলাম, যমুনাতে দেখলাম, আমি নিজেও খুব অবাক হয়েছি যে ওনার এত সম্পত্তি। উনি যে একজন মানে সরকারি আমলা হয়ে এত সম্পত্তির মালিক, এটা আমি আসলেও তার জানি। মানে কি এই বিষয়গুলো আপনার থেকে গোপন রাখতো? সম্পত্তিগুলোর বিষয় গোপন রাখতো, বাট উনি যে টাকা পয়সা নিত বিভিন্ন মানুষ থেকে বা বিভিন্ন ব্যবসায়ীর সাথে ওনার সখ্যতা ছিল, আমি আসলে এরকম ভাবে কাউকে জোর করে নিছে আমি দেখি নাই। সম্পর্ক করতো উনি। উনি কিরকম করতো, মানুষের রিলেশন বিল্ড আপ করতো, করে রিসোর্টের জন্য কিছু টাকা লাগবে, এইভাবে টাকা মানে নিত। ওনার যে প্রেসিডেন্ট যে রিসোর্টটা, এক্স্যাক্টলি, ওটার জন্য? প্রেসিডেন্ট রিসোর্টের জন্য এইভাবে সম্পর্ক বিল্ড আপ করে করে নিত। আর জোর করে যেটা নিত, আমার সারাউন্ডিং, আমার সার্কেলে যারা, এদের থেকে কারোর কাছে জোর করে নেয়নি। বাট আমি এরকম শুনেছি অনেকের থেকে, পরবর্তী তারা আমার কাছে, ভাই হারুন সাহেব তো আমাকে ডিবি অফিসে টাকায় এরকম জোর করে টাকা দিচ্ছে। মানে ডিবি অফিসটা ছিল একরকম তার মামার বাড়ির আবদারের মতো। কারণ ডিবি অফিসের অনেক অফিসাররাও তখন ভয়তে হয়তো মুখ খুলতে পারেনি, কারণ সে যেহেতু একজন তো এখন প্রভাবশালী আপনি পুলিশ এগুলো অফিসার। বলছেন, কিন্তু আপনি যখন তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক হলো, তখন কি একবারও মনের মধ্যে এই প্রশ্নগুলো আসেনি, বা মনে হয়নি যে এই লোকটা তো এতটা খারাপ, আমি তার সাথে কেন এত ভালো সম্পর্ক করব? সত্যি কথা বলতে কি, সে আমার কাছে ছিল ফেরেশতার মতো যখন তার সাথে আমি মিশছি। কারণ সে আমার সাথে এরকম একটা বিহেভিয়ার করতো, অ্যাটিটিউড ছিল, যে সে আমার আপন ভাইয়ের চেয়ে বেশি। তার আপন ভাইয়ের সাথে তার যে ঘনিষ্ঠতা ছিল। কিন্তু আপনি কি বুঝতেন না যে এই লোকটা ঘুষ খাচ্ছে, এই লোকটা আরো নানা ধরনের জঘন্য কাজ করছে, এর সাথে কেন আমি সম্পর্ক রাখবো? হ্যাঁ, নাকি এমন এটা কোন একটা ভয় কাজ করতো যে তার সাথে সম্পর্ক না রাখলে আমি বিপদে পড়বো? না, আমার কাছে মনে হয়েছে যে সে, এই যে আমি বললাম একটা কাকতালীয় সম্পর্ক, মানে ঘটনার মাধ্যমে তার সাথে আমার সম্পর্কটা, আমার কাছে মনে হয়েছে যে আমি যদি তার সাথে এখন বিট্রে করি বা সরে আসি, তখন সে মনে করবে যে সাকিব তো আমার অনেক কিছু জানে, তো সাকিব আমাকে বিপদে ফেলাইতে পারে, সেই কারণে সে আমার একটা ক্ষতি করতে চাবে। এইটা আমার মনে সবসময় লাড়া দিত। আর আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে 2001 সালে যে আমার ভাইকে যে মারা হয়েছিল, 2001 সালে তার বন্ধুরাই তাকে নির্মমভাবে হত্যা করছে। তখন সে মাত্র ক্লাস 7-এ পড়তো, 6 যে একটা আমি বাচ্চা। দর্শকদেরকে একটু বলতে চাই যে আলোচিত যে শিহাব হত্যাকাণ্ড আপনারা জানেন, তো সেই শিহাবেরই কিন্তু আপন ভাই হচ্ছেন এই সাকিব আহমেদ। হ্যাঁ, জি। তো সে তো সেই সময় নিষ্পাপ ছিল, মাসুম ছিল, মাত্র 7-এ পড়তো, বয়স ছিল 13 বছর, তখন সে কিছুই বুঝে। এটা বাংলাদেশের খুব আলোচিত একটা ঘটনা। তো সেইখান থেকে আমার অবশ্যই পরিবারের প্রতি একটা টান ছিল। মানে স্বাভাবিক, পরিবারের প্রতি একটা চোরেরও কিন্তু দিন শেষে চুরি করে তার পরিবারকে নিয়ে খাওয়ায়, পরিবারই সব। তো আমি কখনোই চাইনি হারুন সাহেবের বিপক্ষে যে আমার পরিবারকে বিপদে ফেলে। ইভেন তো আমি আপনাকে একটা রেকর্ড শুনিয়েছিলাম, তার লোকজন আমাকে কিভাবে ছেড় দিছিল আমি যখন দুবাই চলে আসি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাই আপনার মাধ্যমে, মানুষের ধারণা যে আমি দুবাই মনে হয় পালিয়ে আসছি, বিষয়টা কিন্তু তা না, আমি পালিয়ে আসিনি। হারুন সাহেবের সেই রেকর্ডিং এ ভাইরাল হয়েছিল, তুমি দুবাই গেলে কেন, তোমাকে তো আমি দুবাই যেতে বলি নাই। আমি চিন্তা করছি যে সে আমার উপর যে আক্রমণমূলক তার যে ভাবটা, এই ভাবটা সে পরবর্তীতে বহিঃপ্রকাশ করবে, যেহেতু সে আমাকে দেশে থাকা অবস্থায় 2-3 বার এরকম হ্যারাসমেন্ট করছে। তো আমি পরিবারের কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে দুবাই চলে আসছি। এটাই হলো আসল ঘটনা। আচ্ছা, তো এখন এই যে হারুনের সাথে আপনার যে অডিও গুলো ফাঁস হলো রিসেন্ট টাইমে, যে কথোপকথন, তো আমরা দেখলাম যে আপনাকে সে জেলে ভরলো। তো যাকে সে জেলে ভরলো, আপনার সাথে একটা সম্পর্ক অলমোস্ট ব্রেকআপ হয়ে গেল। তো সেই ব্রেকআপের পরবর্তীতে দেখা গেল যে এই সরকারের পতনের পরে সে আর কোনো মানুষ পেল না, আপনাকেই সে ফোন করলো। ফোন করে সে বললো যে আমি এখন অমুক স্থানে আছি, এবং না, ওই সে কলগুলো কোন ভাইরাল হলো স্থানে আছে সেটা কিন্তু সে আমাকে বলেনি স্পষ্ট ভাবে। উত্তরার দিকে বা এরকম হ্যাঁ, বলছে। সে বললো যে আমি বাসায় ছিলাম, তার উত্তরের বাসা তো সবাই চিনে এখন, ও তো বাসায় ছিলাম। আর আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই কোথায় আছেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলছি, অনেকে আপনার ভিডিওতে আমি দেখলাম মানুষজন বলতেছে যে এই সাকিবকে ধরা হোক, এই সাকিবকে ধরলে ও বলতে পারবে হারুন কোথায় আছে। হুম। আচ্ছা, বা হারুনের সাথে আমাকে আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলছে যে তুমি হারুনের সাথে, এই হারুন তোমার এত ক্ষতি করছে, তুমি কেন এত ওর সাথে এত সুন্দরভাবে অ্যাপ্রোচ করলা। আচ্ছা, আমার বিষয়টা হলো ভাই, আমি যদি ওর সাথে গালাগালি করতাম, খারাপ ব্যবহার করতাম, ও তো আমার সাথে জীবনেও কথা বলতো না। বা আমাকে দ্বিতীয়বারও ফোন দিয়েছিল, যে রেকর্ডটা আপনি ভাইরাল করেছেন, ও তো দ্বিতীয়বারও আমাকে ফোন দিত না।
তার মানে আপনি বলতে চাচ্ছেন ওর থেকে কথা বের করার জন্য আপনি এক্স্যাক্টলি, ওর সাথে ভালো কথা বের করতে হবে। আমি চাইনি সে আমি তার সাথে খারাপ ব্যবহার করলে সে আমাকে তো কিছুই বলবে না তখন। সেই কারণে আপনি যেটা বললেন যে অনেকটা কথা বের করার মতোই, হ্যাঁ, যে আমি জানাইতে চাইছি দেশবাসীর কাছে, আমি তার আসলে কখনোই কোনো, কারণ হলো কি, আমি যদি কুকুরের পায়ে কামড় না দেই, কুকুর যদি আমার পায়ে কামড় দেয়, আমি যদি সেম কামড়টাই দিই, আমি তো কুকুরই হয়ে গেলাম। আমি চাইনি তার কোনো ক্ষতি করতে, বা আমি দুবাইতে আসার পরে তো চাইলে করতে পারতাম ক্ষতিটা, কিন্তু আমি কখনোই সেরকম চিন্তা ভাবনা করিনি। শুধুমাত্র আমার পরিবারের দিকে থাকি, বা এখনো মুখ খুললাম শুধুমাত্র চিন্তা করলেন মানুষের আসলে যে ভুল ধারণাগুলো, এগুলা মানুষের ক্লিয়ার হওয়া উচিত। তো এখন এই যে আপনি যে মুখ খোলার কথাটা বললেন, তা আপনি মুখ খোলাতে কিন্তু অনেকে আপনার কাছ থেকে আরো বেশি কিছু জানতে চায়, কিন্তু সেগুলো আপনি এখনো জানাচ্ছেন না। যেমন কেউ কেউ বলে থাকে যে হারুনের অনেক অবৈধ টাকা পয়সা, এগুলো কোথায় আছে আপনি জানেন, বা অনেক সময় অনেকে এটাও বলে থাকে যে এই টাকাগুলো হয়তো আপনার মাধ্যমেই সে পাচার করতে, এমন কথা অনেকে বলে। কেউ কেউ বলে থাকে উনি তো হারুনের এই ক্যাশ গুলি বা ক্যাশ ডিলিংস গুলো ওনার মাধ্যমেই ডিলিংস হতো, উনি এগুলোতে ইনভলভ থাকতো, এ ধরনের কথা অনেকে বলে থাকে। তো আজকে সুযোগ এসেছে, আপনি এই বিষয়টাতে একটু যদি পরিষ্কার করেন যে আসলেই কি হারুনের অর্থ বিত্ত বা এগুলো আপনার মাধ্যমে এগুলো কিন্তু মানে রিলিংস হতো কিনা। আমি একটু স্পষ্টভাবে বলতে চাই, সেটা হলো, আমি কিন্তু কোন রাস্তার ছেলে না। আমি একদম ফকিন্নি ঘর থেকে উঠে আসিনি, হ্যাঁ, বা আমার 14 গোষ্ঠী পরিবারে বা অতীতে আমার এরকম কোনো না আমরা ছিনতাই করি, হ্যাঁ, আমার বাবা মুদির দোকানদার, এরকম না। আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, একজন শিল্পপতি ছিল। তো সেই ক্ষেত্রে হারুনের টাকা পয়সা ডিলিংস করতে হবে, আল্লাহর রহমতে এই দিন আমার আসেনি। কিন্তু এখানে একটা কথা থেকে যায়, হারুনের সাথে আমার যে সম্পর্কটা ছিল, যে সখ্যতা ছিল, সেখান থেকে অনেক মানুষ, যেমন হারুন জায়গায় ব্যস্ত, হারুন আমাকে বললো তুমি টাকাটা রিসিভ করো লেকশরে। আমি নিজে কোনোদিন ওর কোনো টাকা রিসিভ করিনি, কারণ হারুন কখনো কাউকে বিশ্বাস করতো না। এটা তার একটা বড়, সে নিজেই অল ইন ওয়ান, সবকিছু সে নিজেই কন্ট্রোলে রাখতে চেত, এবং সে নিজেই হ্যান্ডেল করতো সবকিছু। তো আমি হয়তো হ্যাঁ বলতাম, ভাই আমার ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি বা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনি বলেন দিতে, আপনি পরে রাত্রে নিয়ে নিয়ে, যেহেতু উনি লেকশরে আড্ডা দেয় রাত্রেবেলা, এটা ওপেন সিক্রেট। কিন্তু আপনি এটা বুঝতেন না যে এটা তো একটা অবৈধ টাকা, তো এই অবৈধ সে তো আমাকে টাকাগুলো এটা বলতো না যেটা অবৈধ টাকা। কিন্তু আপনি তো বুঝতেন যে এটা হ্যাঁ পুলিশ আমি বুঝতাম কর্মকর্তা। অবশ্যই, কারণ একজন 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা দিচ্ছে, কেন দিচ্ছে, নিশ্চয়ই তো কোনো আপনি কারণ যখন আছে। বুঝতে পারছিলেন তখন আপনি মানে এটা আপনি বুঝতে পারলেন না যে এই ধরনের একটা খারাপ লোক বা ঘুষখোর লোকের সাথে আমার থাকা উচিত না। ভাই আমি একটা কথা বলতে চাই, ঘুষখোর অবৈধ লোকের সাথে থাকা উচিত না। আওয়ামী লীগের শাসন আমলে যেসব লোক অত্যন্ত পাওয়ারফুল ছিল, তার মধ্যে এই হারুনুর রশিদ একজন। বাংলাদেশ পুলিশের সেকেন্ড পাওয়ারফুল ম্যান বলতে তাকেই বোঝানো হয়তো, এবং সে কিন্তু ধরাকে কখনো সরাজ্ঞান করতো না, ঠিক নাকি? তো যদি এটা ঠিক হয়ে থাকে, তো তার মতো একজন ব্যক্তির সাথে সবাই সম্পর্ক রাখতে চেত, মেনটেন করতো। বা কিন্তু এরকম কি কোনো নজির আছে? কোন লোক বলতে পারবে যে আমি কাউকে তার নাম ভাঙায় ধরে আনছি বা তার নাম ভাঙায় টাকা নিছি? যদি কেউ প্রমাণ দিতে পারে যে সাকিব হারুনুর রশিদের নাম ভাঙায় আমার থেকে টাকা নিছে, আমাকে হয়রানি করছে, আমাকে ডিবি অফিসে ডাকছে, হারুনের ভয় দেখাইছে, সে যদি প্রমাণ দিতে পারে, প্রমাণ, মুখে তো অনেকেই, আসলে কি আমাদের কোনো একটা মানুষের সম্পর্কে অপবাদ দিতে বা বদনাম করতে বা সমালোচনা করতে আসলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, মুখ দিয়ে বললেই তো হয়ে যায়। বাট প্রমাণ যদি দিতে চায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার এই ভিডিওর মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই, কেউ প্রমাণ দিতে পারবে না। যদি দিতে পারে, বা আমার যে বাংলাদেশে আমার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আমার কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট, কোন অস্বাভাবিক লেনদেন যদি দেখাইতে পারে, বা আমি কারো থেকে বললামই তো, যদি কারো থেকে এরকম ভাবে টাকা নিয়ে থাকি, যদি কেউ প্রমাণ দিতে পারে, সে যা বলবে আমি তাই করবো। আমি অন্যায়কে, আমি হারুনের মতো লোককে ফেস করে আসছি বাংলাদেশে, হ্যাঁ, আমাকে ও একবার জেল খাটাইছে। তো অতএব আমি এইগুলা ভয় পাই না যে জেল খাটবো, বা আমি অন্যায় করলে আমার শাস্তি হবে না, অবশ্যই আমার শাস্তি হওয়া দরকার, কারণ অন্যায় আইনের ঊর্ধ্বে কেউ না, অন্যায় করে কেউ পার পায়নি, এটা তো তার প্রমাণ হয়েই তা গেল। আপনি বলতে চাচ্ছেন যে ওর সাথে সম্পর্কটাকে কেন্দ্র করে আপনি কোনো অপরাধমূলক কাজ বা আমি পাওয়ারটাকে হ্যাঁ, আমি এক্সারসাইজ পাওয়ার করেন। ইউটিলাইজ করেছি কিভাবে, আমি ব্যবসা করতাম, আমার গুলশান তেজগাঁ লিংক রোডে শোরুম ছিল, তখন সে তেজগাঁ ডিসি ছিল। হ্যাঁ, তখন আমার সাথে আমার একটা এরকম একজন লোকের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকতো, স্বাভাবিক আমি ব্যবসা করতে গেলে অনেক মানুষ আমাকে একটু গণ্য করতো, মানতো, এইটুকুই আমার জীবনের প্রাপ্তি ছিল, যে হ্যাঁ, হারুন সাহেবের মতো একজন লোকের সাথে আমার সম্পর্ক আছে। আমি এরকম দেখছি অনেক মানুষ টাকা দিয়ে তার সাথে সম্পর্ক করতে চায়, টাকা দেয়। এরকম সেই আমাকে একটা গল্প বলছিল যে এক লোকের আমার নাম বেচে আমার সাথে পরিচয় করা দিয়ে বলে 20 লাখ টাকা নিয়ে গেছে। তো এরকম একজন লোকের সাথে আমার ফ্রিতে সম্পর্ক হচ্ছে, তো তার আসলে অন্যায়গুলা তখন আমার সেই মুহূর্তে তার সাথে যে আমার সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জাস্ট সময় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অন্যায়গুলো দেখেও আপনি না দেখার ভান না করতেন। দেখা, হ্যাঁ, সম্পর্কগুলোকে ওভারলুক করেছি, তার এক্স্যাক্টলি। তার এই অপরাধগুলোকে ওভারলুক করেছি। আচ্ছা, তো এখন দিন শেষে আজকে হারুনের যে পরিণতি আপনি দেখতে পাচ্ছেন, দেশবাসী দেখতে পাচ্ছে, এগুলো দেখার পরে আপনার কি মনে হয় যে এটা কি
আপনাকে কতটুকু এটাকে আনন্দ দিচ্ছে? আপনি কি খুশি, নাকি আপনি মনে করেন যে ওরা আরো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? বা ব্যক্তি সাকিব হিসেবে, ব্যক্তি হারুনের সাথে যে একদা আপনার একটা সম্পর্ক ছিল, এখন যে হারুনের যে একটা পরিণতি দেখতে পাচ্ছি, দেশবাসী যে তাকে এতটা ঘৃণা করে, এই সব কিছু দেখে আপনার উপলব্ধিটা কি? আমি বলতে চাই আসলে উনি ঘৃণার যোগ্য। ওনার সাথে যারা মিশছে, উনি নিজের লোকদেরকে কখনোই আপন মনে করেন। তার দুঃসময়ে আজকে তার প্রমাণ আমি মনে করি হয়তো সে পাচ্ছে। অবশ্যই অন্যায়কারীরা কখনোই আইনের ঊর্ধ্বে না। অন্যায়কারীদের শাস্তি হওয়া উচিত এবং হবে। আপনি করেন নাজমুল ভাই, আপনি করেন, সরকার করুক বা যেই করুক, উপরে আল্লাহ তো আছে। তো অন্যায়কারীর বিচার হবে। আমি যদি অন্যায় করে থেকে আমি যেটুকু অন্যায় করছি তার শাস্তি আমি মনে করি আমি পেয়ে গেছি। আমি মনে করি এটা আমার ধারণা। আমার যে পরিমাণ, একটা মানুষের আসলে কি মান সম্মানের উপরে কিচ্ছু নেই। মানুষের আত্মসম্মানটাই আসল, মান সম্মানটা আসল। তো আমার সেভাবে যেভাবে সে মান সম্মান হানি করছে, এর চেয়ে বেশি তো আমার আর সে কিছু করতে মানে কিন্তু করণীয় নেই। পরবর্তীতে আমি আমি দেখলাম। একটু বলি, জি। আমাকে শেষ করতে দেন। জি। পরবর্তীতে তারও যেভাবে মান সম্মান গেল, সেই মান সম্মান কে নিছে? আমি নিছি? আপনি নিছেন? বা অন্য কেউ নিছে? নেয়নি। মান সম্মান বাঁচানোর মালিক বা নেওয়ার মালিক দুটাই কিন্তু মহান আল্লাহ তাআলা। তো আল্লাহ যেভাবে তার মান সম্মান ক্ষুণ্ণ করছিল, একটা ভিডিও তার ভাইরাল হয়েছিল, তার টুনটুনির ভিডিও, আমি বলতেই চাই। তো সেটাই তার মান সম্মান চলে গেছে। তো মান সম্মান কে নিছে? কেউ নেয়নি, আল্লাহই নিছে। তো সে যেভাবে মানুষের মান সম্মান হানি করছে, আল্লাহ তার চেয়েও ভয়ানক ভাবে তার মান সম্মান হানি করছে। অবশ্যই সে শাস্তি পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। আর এখন একদম শেষ প্রশ্ন যেটা করতে চাই, যেটা আপনি বলছিলেন যে তার টুনটুনির ভিডিও যেটা ভাইরাল হয়েছিল, তো এখন এই যে সে যে এই ধরনের কাজগুলো করতো, বিভিন্ন নারীদের সাথে তার যে অবৈধ সম্পর্কের বিভিন্ন কথা শোনা যাচ্ছে এবং এটা ভিডিওতেও সে ধরা খেলো, তো এখন সব মিলিয়ে আপনিও তো তার সাথে অনেক দীর্ঘ সময় ছিলেন, তো আপনি কি এগুলো জানতেন না যে সে তার স্ত্রী থাকার পর এরকম অনেক নারীর সাথে তার সম্পর্ক বা এরকম কিছু? আমি তার অবশ্যই জানতাম। জানতাম না বলতে, আমার সামনে সে ওপেনলি কখনোই সে কিছু করতো না। যদি করতোই, তাহলে আপনারা যেমন সাবেক পুলিশের আইজি বেনজির সাহেবের অনেক কিছু ফাঁস করতে পেরেছেন, তার তো কিছুই ফাঁস করতে পারলেন না। তার কেন তো পারলেন না? টুনটুনি ফাঁস হয়ে গেল, আর কি? টুনটুনি ফাঁস হলো, কিন্তু তার যে নারী ঘটিত কেলেঙ্কারি গুলো, এগুলো ফাঁস করতে পারলেন না। কেন পারলেন না? কারণ সে সেইভাবে খুব ওপেন, মানে সিক্রেটসি মেনটেন করে কাজগুলো সে করত। তার একজন খুব ক্লোজ ভদ্র মহিলা ছিল, ঋতু নাম। ওনার সাথে তার একটা সখ্যতা ছিল খুবই ভালো, এটা অনেকেই জানে না। সেই তার গুলশানের বাসায় সে রেগুলার যাতায়াত করতো, সেখানে যেত। এইটুকু আমার আমার চোখে পড়া বা আমি দেখেছি। এর বেশি সে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে এত শেয়ার করতো না। কিন্তু মানুষের ধারণা হয়তো যে আমি তার সাথে এই বিষয়গুলোর সাথে জড়িত, কিন্তু আসলে এটা একদমই না। কারণ সে তার ব্যক্তিগত যে লাইফ, তার ব্যক্তিগত চরিত্র, সেটা সে কখন আমার সাথে বহিঃপ্রকাশ করতো না। হ্যাঁ, আমি দেখতাম, আমি বুঝতাম, যেহেতু ওই যে আপনি বলেন আমি পাশে থেকে তো অনেক তার অপকর্মের সাক্ষী, সেই হিসাবে আমার কাছে অনুধাবন, হ্যাঁ সেই কাজটা করতেছে বা করছে। বা আমার কানে অনেক সময় অনেক খবর আসছে, আমরা তো সমাজেই মিশি, তো সমাজের বাইরে না, আমরা গুলশান বনিতেই মিশছি অনেক মানুষের সাথে। তো আমরা দেখছি যে সে আসলে অনেক মানুষের সাথে এই সম্পর্ক করতে চাইছে, বা আমার সামনে ফোনে কথা বলতো, বাট আমার সামনেই কোনো অনৈতিক কাজ আমি দেখিনি। বাট ওই যে দেখছি যেতে, ওই যে গুলশানে যে ভদ্র মহিলার কথা বললাম, যে ঋতু, তার হুম। বাসায় যাইতো, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ঋতুর বাসাতেই অনেক মডেল আসতো, অনেকে হ্যাঁ, আসতো। এটা হয়তো আসতো, কারণ আমি ফোনে শুনতাম যতটুকু, যে এই আমি বাসার ঠিকানা পাঠাচ্ছি আসো। ওই পারে কার সাথে এটুকু বুঝতাম যে কোনো মেয়ে, বাট কার সাথে আর যেত বা কি করতে, এগুলো আমি কখনো আসলে এত গভীরে আমি তার সাথে যাইনি। তার সাথে আমার যতটুকু সম্পর্ক ছিল, সম্পর্কটা ওপেনলি ছিল এবং খুব ভালো সম্পর্ক ছিল। এত গভীরলি সে আমাকে নিয়ে যায়, কারণ ওই যে আমি প্রথমেই বলছিলাম, সে আসলে কাউকে বিশ্বাস করে না। কারণ তাহলে যদি বিশ্বাসই করতো, তাহলে এখন আমি যদি তার অডিও ফাঁস করতে পারি, তাহলে তার অনেক ভিডিও আমার কাছে থাকতো, তাই না? অনেক ভিডিও থাকতো, অনেক প্রমাণ থাকতো, তাহলে সেগুলো তো আমি প্রমাণ করতে পারলাম না। কেন পারলাম না? বা দিতে পারলাম না, ফাঁস করতে পারলাম না কেন? কারণ সে কাউকে বিশ্বাস করতো না। সেটুকু গ্যাপ সে মানুষের সাথে মেনটেন করে সম্পর্কগুলোকে সে মানে টিকিয়ে রাখতো। আর আপনি ওই যে বিশাল নামে কারো সম্পর্কে হয়তো কিছু একটা বলতে বিশাল চাচ্ছিলেন। নামে বলতে চাচ্ছিলাম হলো কি, এই আমার হারুনের সাথে যে সম্পর্কের অবনতি, এর 50% অবদান আছে বিশালের। আর 30% অবদান আমি দিব যে ওই যে মহিলাটার কথা বললাম আমি, যে হারুনের বিয়েকে কেন্দ্র করে। বিশালের সাথে মানে আপনার ইস্যুটা কি জানতে চাচ্ছি, কারণ নাগরিক টিভিতে আমরা ইতিমধ্যে বিশালকে নিয়ে একটা হ্যাঁ, প্রতিবেদন বিশালকে করছি। আপনি এক্সপোজ করেছেন অলরেডি। জি। বিশালের সাথে, বিশালের বাবা হলো আওয়ামী লীগ এর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন জনি। তার ছেলে হলো এই মোহাম্মদ বিশাল। সেও অনেক অপকর্ম করে বেড়ায়। এখন ভাই আসলে কি, পুরুষ মানুষের চরিত্রটা এরকম, ধরা খাওয়ার আগ পর্যন্ত সবাই সাধু, ধরা খাওয়ার পরেই পুরুষ মানুষের চরিত্র ততক্ষণই সুরক্ষিত থাকে যতক্ষণ সে ধরা না খায়। আপনি যেমন তার কিছু কুকীর্তির বিষয়গুলো এক্সপোজ করেছেন, তার কিন্তু তারও বহুত কুকীর্তি আছে। তার প্রথম বউ চলে গেছে তার এই নারী ঘটিত কারণে। তো এইসব বিষয়টা আসলে কি, সে হারুন সাহেবের কান ভারী করতো। হ্যাঁ, কারণ হলো আমার মাধ্যমে বিশালের সাথে হারুন সাহেবের পরিচয়, তার সাথে তার লেনদেন হইতো
একটা সম্পর্ক হলো, সে একটা ডিশের ব্যবসা করতো পুরান ঢাকায়, ডিশের ব্যবসাটা চালাইতো। সেই ব্যবসাটাকে সে কবজায় নেওয়ার জন্য হারুন সাহেবের ক্ষমতাটাকে, হারুন সাহেবের পাওয়ারটাকে ইউটিলাইজ করলো। আমার সম্পর্কে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবে না হারুন সাহেবের পাওয়ার ইউটিলাইজ করে আমি আমার নিজের কোনো ফায়দা লুটেছি, নিজের কোনো ব্যবসা লুটেছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ, কেউ বলতে পারবে না আমি আমার কোনো ব্যবসায় তার প্রভাব খাটিয়ে সেই ব্যবসাটাকে হাসিল করেছি বা কোনো পদ আমি হাসিল করেছি। আর আমি একটা কথা স্পষ্ট হয়ে বলতে চাই নাজমুল ভাই, আমি বা আমার পরিবার, আমরা কেউ রাজনীতির সাথে জড়িত না, রাজনৈতিক পরিবারও আমরা না। অতএব যারা এখন মনে করেন যে এই সাকিব আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছিল, ভাই ব্যবসা করতে গেলে অনেক মানুষের সাথে সম্পর্ক হয়েছে। আজকে একটা দল 17 বছর ক্ষমতায়, আমার বয়স যদি আমি ধরি 30 বছর, এখন আর তারা ক্ষমতায় নেই, তারা না ক্ষমতাচ্যুত হয়েছে। ছিল, ক্ষমতায় ছিল 30 বছর, আমার বয়স যদি আমি ধরি 30, 17 বছর তারা ক্ষমতায় ছিল, আমি বোঝার পরের থেকে তাদেরকেই ক্ষমতায় 15.5 বছর। 15.5 বছর, তো যাই হোক, তো আমি বোঝার পর থেকে আপনার কথাই যদি ধরি 15.5 বছর, তাহলে আমার বয়স, তারা যখন ক্ষমতা আসে 15.5 বছর আমার বয়স, তখন যদি আমি 30 বছর আমার বয়স ধরি, তাহলে আমি বুঝে, আমি একটু অল্প বয়সে ব্যবসা শুরু করি 18-19 বছর বয়সে। তা আমি বুঝে উঠতে উঠতে দেখি আওয়ামী লীগ ক্ষমতা, আর তো তখন কোনো দল থাকলেও তাদের কোনো ভূমিকা ওইভাবে ছিল না, তো আমরা কাদেরকে চিনবো? তো তাদের এইসব লোকদের সাথে আমার সখ্যতা হয়েছে, ব্যবসা করতে যাওয়ার সম্পর্ক হয়েছে, এটুকুই। কিন্তু ব্যক্তিগতভাবে তার সাথে আমার কোনো সম্পর্ক, বা আমি তার নাম ভাঙিয়ে কোনো জায়গায় কোনো পাওয়ার কোনো ইউটিলাইজ করে আমি নিজের স্বার্থ হাসিল করেছি, আমি বললাম, চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ বলতে পারবে না। তো সাকিব আহমেদ, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য আপনাকে অনেক ধন্যবাদ, আপনার দর্শকদেরকেও ধন্যবাদ, এবং নাগরিক টিভিকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তো প্রিয় দর্শক, আমরা শেষ করার আগে যেটা বলতে চাই যে এই সাকিব আহমেদকে ঘিরে আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল, এবং বিশেষ করে তার দুটো অডিও ভাইরাল হওয়ার পরেও আপনারা জানতে চাচ্ছিলেন নানা বিষয় নিয়ে, যে এই সাকিবের সাথে কি করে এই হারুনের এত সখ্যতা ছিল, বা এখন কেন সেই অডিওগুলো ফাঁস করছে, বা এটা ফাঁস করার পিছনে তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। তো আমি আশা করি যে আজকের এই সাক্ষাৎকারের পরে আপনারা সেই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।